আমরা আজকের এই মঞ্চ থেকে বিশেষভাবে স্মরণ করছি যে সকল শহীদ এই দেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া মহাদেশের অন্যতম সেরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী। ইনশাল্লাহ কলরবের পরিবেশনা আমরা শুনে পরিতৃপ্ত হয়ে তারপরে বাসায় যাব, ঠিক কিনা? আমি আজকে কলরব শিল্পীদের দেওয়ার আগে একটা ছোট্ট নাটিকা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সে নাটিকা দেওয়ার আগে ভূমিকাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আজকে যে 24 জুলাই নিয়ে আমরা প্রোগ্রাম করছি, এই 24 জুলাইয়ের সূত্রপাত আমি বলতে চাই 13 শাপলা, ঠিক কিনা? সেই 13 হাত ধরেই 18 হাত ধরে 2024 জুলাই রচিত হয়েছে, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের ইতিহাস থেকে মাদ্রাসা ছাত্রদের অবদান কখনো মুছে ফেলা যাবে না। তারা রক্ত দিয়ে দেশের ইতিহাস লিখে বারবার লিখতে তারা প্রস্তুত আছে, ঠিক কিনা? তাদের অবদান আমরা ছোট্ট ডকুমেন্টারিতে কখনোই বোঝাতে পারবো না। তারপর ছোট্ট করে একটা হৃদয় ছোঁয়া ছোট্ট নাটিকা, ডকুমেন্টারি যাই বলি, আমরা এবারে উপভোগ করব। এবারে আমরা শহীদদেরকে স্মরণ করব, তারপরে ইনশাল্লাহ কলরবের পরিবেশনা শুনব। আমাদের ছোট্ট নাটিকার নাম হচ্ছে সাদা জুব্বা লাল রক্ত। চলুন আমরা উপভোগ করি। ইভেন্ট টিমের দৃষ্টি আকর্ষণ করছি। জি, where hundreds of thousands are marching to the capital to demand the government start policing যেখানে লাখো জনতা একত্রিত হয়ে রাজপথে সালাত আদায় করছেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা। নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি মিডিয়াম আছে। তো এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি, এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা, এগুলোরই বাই প্রোডাক্ট আসলে। কওমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি। এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে। ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে, ইসলামের যে পরিচিতিগুলো আছে, আইকনিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন সময় কটূক্তি করে, এগুলো বিরোধিতা করি। যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন ব্লগাররা লেখালেখি শুরু করলো। লিখতে গিয়ে দেখা গেল যুদ্ধাপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অনেক ব্লগে লেখালেখি হচ্ছে। বিচার হতে পারে অপরাধী হলে, কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুলের নাম আসবে কেন, সাহাবা কেন আসবে কেন, বুঝতে না, এটা যাচ্ছে অন্যদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলাম, এটা আমাদের নাগরিক অধিকার ছিল।
গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তারা আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয়। গোলাপশাহ মাজার পর্যন্ত আসছি গুলিস্তান, তখন দেখলাম যে গোলাপশাহ মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বই পুস্তকের দোকানগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে, খুব মারামারি হচ্ছে। আমাদের প্রত্যেকের অনেকের তখন এজুজদান সহ কোরআন ছিল আমাদের বুকে। সোজাসুজি ডানে বামে বড় বড় ব্যাংক ইত্যাদি বড় বড় সাইনবোর্ড, যে একটা লাইট আছে সাইনবোর্ডের লাইটটা বন্ধ হয়ে পুরো একটা কবর অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর গুলি চালাইতে পারে? যখন চতুর্দিকে হামলা, তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে 5টা লাশ ছিল। রক্তগুলো টপ টপ করতে শরীর দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে শহীদের রক্ত হিসেবে গায়ে মাখতেছে, সাদা জুব্বা মিল মাখতেছে। রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা। এই যে জনগণের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ, এবং এই যজ্ঞের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যে লাইসেন্স, এটা কিন্তু সে পেয়ে যায়। শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি, হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত 6 তারিখে দিতে দেওয়া হয়নি। পরবর্তী যে সময়টা, সেই সময় আমরা আমাদের ওস্তাদদের প্রতি প্রচন্ড আস্থাহীনতায় ভুগেছি। আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হিসাবেই আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময়। আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন, আমাদের ভাইয়েরা আমাদের আপনজনরা ফোন করতেছে বারবার, আমরা কি করব? তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে, এগুলো আমাদেরকে বলতেছি। সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় 12টা লাশ পড়ে, হাটহাজারীতে 6টা লাশ পড়ে। একজন হচ্ছে আলামিন, একজন হচ্ছে শহীদ জসিমউদ্দিন, একজন হচ্ছে জাহেদ, আর একজন হচ্ছে হাফেজ শাহাদাত। শাহাদাত গুলি খাওয়ার পর নাকি এখানে হাটদারি মাথার সামনে যে খুঁটি ছিল ওইখানে নাকি গুলিবিদ্ধ হয়েছে, ওখান থেকে হাটদারি মেডিকেলে নিছে, ওখানে চিকিৎসা দেয় নাই। আমি হাফেজের বাপ হইতে পারছি, হাফেজদের মাথা ভিতরে নুরা টুপি পারাবে, এগুলো বয়ান আমি শুনতাম। ছেলের নিয়ে যে ওখানে মাদ্রাসা পারাবো, আলেম হবে, এটা আশঙ্কা অনেক আশা ছিল না আমার। এখনো ফ্যামিলির মধ্যে সবাই, আমার দাদু আমার আম্মা পর্যন্ত কান্নাকাটি করে। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি, তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থায় ছিল না। আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আদিলুর রহমান সাহেবের উপর কি পরিমাণ টর্চার হয়েছিল, সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল, সেটা সম্ভব ছিল না। হাসিনা তখন বুঝতে পেরেছিল যে কওমি মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন 2013 সালের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন মুসলমানদেরকে আপামর জনতাকেও তারা ইনভলভ করতে পেরেছিল, সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই, তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল। সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কওমি মাদ্রাসার ছাত্রদের, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায়। আমাদেরকে সরকার যদিও একটি কওমি শিক্ষার্থীর একটা সমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সেটাও কোনো কাজের না। এমনকি ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে যেখানে দাওরা হাদিস মাস্টার্সের কোনো সনদ সত্যায়িত করা হয় না। এই যে মাস্টার্সের মান সে দিল, এই মাস্টার্সের মান দিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে সে এটা দিয়ে কিছু করতে পারবে না, সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, বিসিএস টিসিএস দেওয়া এগুলো তো বহুত দূর। কি বা আমাদের তো সনদই নেই, রাষ্ট্রের কোনো কাজে আমরা সরাসরি কন্ট্রিবিউট করেও কোনো সুযোগ আমাদের কখনোই ছিল না। পবিত্র কোরআনে 26টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। রিটটি করেছেন উত্তরপ্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী।
ভারতের হাইকোর্টে একটা পিটিশন দায়ের করেছিল। সারা পৃথিবীতে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল আন্দোলন হয়েছিল। Prime Minister Sheikh Hasina welcomed India's leader with warmth and praise, but activists say as those fortunes have grown, human rights have deteriorated. 2021 সালে যে আন্দোলনটা ছিল সেটা মূলত মোদী বিরোধী আন্দোলন নামে পরিচিত। তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারবে না, কারণ সে একজন মুসলমান হত্যাকারী। তিনি তো আগাগোড়া একজন সাম্প্রদায়িক মানুষ, আর 71-এর চেতনা হলো অসাম্প্রদায়িক। যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেই জায়গা থেকেই বাইতুল মুকাররমে মুসল্লিরা নেমে আসে। প্রথমত বাইতুল মুকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল, সেখানে লাঠিচার্জ করা হলো ছাত্রলীগের কর্মীরা, লাঠিচার্জ করা হলো মসজিদের ভিতরে। মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে, এবং এই যে এতগুলো লাশ পড়লো এর কোনো জবাবদিহিতা, কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি, এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে 24-এর গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতিরা কেউ মেধাবী নেই, রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম। আমার এটা ধারণা ছিল না কোঠা বিরোধী আন্দোলনটা আসলে কি, মানে কি জন্য হচ্ছে এবং কি কোঠা, এটা আমাদের না জানারও কথা, যেহেতু আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, আমাদের এই কোঠা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নাই। 24-এর গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল 17 জুলাই থেকে। প্রত্যেক যুগেই আপনারা দেখবেন যে আলেম ওলামারা এই লাইনের যারা ছিল এবং কারো উপর জুলুম হয় তারা আর কখনো ঘরে বসে থাকে না। কওমি অঙ্গনরা তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাড় দেয় না। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে, আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকম ভাবে অংশগ্রহণ করা হয়, কিন্তু সেটা হাইলাইট করা যায় না এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসার শিক্ষার্থীরা 2024 সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিস্সা নিতে। আবু সাইদ মৃত্যু হলো 16 তারিখে, এরপরে শহীদ আমিন, এরপর ওয়াসিম। মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে, মাথায় গুলি করতেছে। শহীদের সংখ্যা বাড়তেই থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণহত্যায় রূপান্তরিত হলো। তখন আমরা মনে করছি যে এটা আর কোটা আন্দোলনের সীমাবদ্ধ নয়, এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এইভাবে আমি মাদ্রাসায় পড়ে থাকলে হবে না, এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার। কিন্তু আমার এটা একটা চিন্তাধারা ছিল সবসময় যে হয়তো একটা সময় আমরা যদি এইভাবে সকলেই নামি, মাদ্রাসার ছাত্ররা নামতেছে, স্কুল কলেজের ছাত্ররা নামতেছে, সাধারণ মানুষ নামতেছে, তাহলে হয়তো একটা সময় আমাদের দাবিগুলো, সাধারণ ছাত্র জনতার দাবিগুলো মেনে নেবে আর মারবে না। হঠাৎ করে আমার হাতে জানি কেমন কোন জায়গা থেকে কিভাবে আমি বুঝতে পারলাম না, আমার হাতে একটা বুলেট লেগে গেল। আমার হাতে হঠাৎ করে কিভাবে যে গুলিটা লাগলো আমি বুঝলাম, আমার মনে হয়েছে যে কেউ কূপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে। এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় 50-60 জন আছে, হাসপাতালের উপর আক্রমণ করছে। তো এই সময় যে ডাক্তার নার্সরা যে ভূমিকাটা পালন করছেন, আসলে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। ওনারা যে কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি আর চোখে পানি পড়তেছিল যে ডাক্তাররা, কিছু ডাক্তার আর ওয়ার্ড বয় নার্স যারা ছিল তারা হাঁটু গেড়ে বসে তাদের কাছে মাপ চাচ্ছে। এদেরকে আর মাইরেন না, এদেরকে ছেড়ে দেন, এরা মরা, এরকম ভাই মাপ চাচ্ছে ওরা। আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি বলতে পারি না আসলে যে এরা কতটুক মানে জালিম হলে তারা এই কাজগুলো করতে পারে, কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কি ছিল, আমরা তাদেরকে কি ক্ষতি করছিলাম। সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নিপীড়ন যেটা হয়েছিল 4 তারিখ এবং 5 তারিখ। মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল? প্রায় 102 জন আলেম শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম
ছাত্র। আমার নাম আপনারা খুবাইব রাখছেন। হযরত খুবাইব তো শহীদ হয়েছে, বুখারী শরীফের রওয়ায়া। তা মাম না আমার লাগা দোয়া করেন, মা দোয়া তো কবুল হয়, আল্লাহ নিয়ে আমার শহীদ করে। মোহাম্মদ শহীদ আরাফাত, তার বড় ভাই আমি হাসান আলী। সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা এই রিক্সা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলি খরচ পড়াই পরিপূর্ণ হয়ে উঠতো না। সেই ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে। তার ইচ্ছা ছিল সেই কষ্ট থেকে সে বেরিয়ে সে বড় কিছু হবে। তো যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানার সামনে থেকে আসতেছিল, এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার পেটের নিচে এখানে গুলি করা হয়। কুর্মিটল আমরা নিয়ে যাই খুব দ্রুত। সে তখন বলতেছিল যে আম্মু আমি তো মনে হয় আর বাঁচবো না। ও মারা যায়। তার 2 দিন আগে আমি ওর সাথে ছিলাম, তখন সে কষ্টে এই কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না, আমার যদি হায়াত থাকে তারা যেন আল্লাহ সুস্থ করে দেয়, আর না হলে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। মানে এত কষ্ট পাচ্ছিল সে। এবং সে তার 2 দিন পরে সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে। তার কিছুদিন পরে মারা যায়। যাত্রাবাড়ি এই 24-এর গণঅভ্যুত্থানের সবচাইতে একটা লাইট হাউস। আমরা যখন যাত্রাবাড়ি মোচরের দিকে মিছিলটা নিয়ে আসি, তো ওখানেও হচ্ছে ওরা গোলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাঠি সোটা নিয়ে দেশীয় অস্ত্র সহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে। আমার যে চাবাড়ে দিয়ে কোপ দিছিল, এই কোপটার দাগটা, যখন আমার বাবা হচ্ছে 8 তারিখে আমাকে গোসল করে নিয়ে যায়, যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল, গেঞ্জি খোলার পরে যখন পিঠে মাইট গুলা দেখে, আমার বাপ তো গোসল করাবে কি, তখন আমাকে জড়াই ধরে গোসল করার জন্য কান্না করতেছে যে বাবা তুই কেন গেছিলি। পরে 5 তারিখেও সকাল 10টা-11টা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম। ওই দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল 12:30 বাজে। ওই সময়ে খবর আসলো যে কাজলায় প্রচুর গোলাগুলি হচ্ছে। আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শিক্ষার্থী 3 জন তারা মানে শহীদ হয়েছে। একজন শিক্ষার্থী মাকসুদুর রহমান, সে আসলো হলো একটা রক্তমাখা বিশাল একটা জুব্বা নিয়ে। যাত্রাবাড়িতে আগুনে একদম কালো ধোঁয়ায়িত। তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা অলমোস্ট গন। এরপরে যখন আমরা সায়দাবাদে পৌঁছলাম তখন আবার খবর আসলো যে আবার ফায়ার হচ্ছে। ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম, তখন পুলিশরা অতর্কিত আমাদের উপর হামলা করছে, তখন ব্রাশ ফায়ার করছে ভিতর থেকে গুলি করার পর ওনারা গেট থেকে বেরিয়ে আসছে। তখন আমরা ছিলাম থানার একবারে সামনে। ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে, আমরা সরে যেতে পারিনি। তখন আমাদের উপর এরকম ভাবে গুলি করছে যা বলার মতো না। আমার চোখের সামনে যে লাশগুলো দেখছি, ওই সময় মৃত্যুর একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, হয়তো মৃত্যু হবে নয়তো বাঁচব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে, যাদের অঙ্গহানি হয়েছে এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্য যে সমস্ত ভিকটিম পরিবার, তাদের থেকে এরা মেন্টালি স্ট্রং। কারো কাছে গিয়ে মাথা নত করা, কারো সামনে কান্নাকাটি করা, চোখের পানি দেখানো, এই জিনিসটা মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে নাই। 5ই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, তখন পুলিশ সেনী রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল। এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে, সেই বিপর্যয়ের পরে
সাধারণ জনগণ, আপামর জনতা, সর্বস্তরের জনগণ যেমনিভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো, মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জুলাই আগস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেমনিভাবে তাদের ভাষাগুলো লিখে রাখছিল, এই জায়গা থেকেও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না। তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা, সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল। আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা রং তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না, সেই ট্যাবুকেও কিন্তু 5ই আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারাও যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে, তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। শাহবাগের শাপলার বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে। কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নেই যে কে হেফাজতপন্থী, কে শাহবাগপন্থী। যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত, এখলাস যেটাকে বলে। এই এখলাসের যদি না থাকে তাহলে আপনি আসলে দ্বন্দ্বগুলি মীমাংসা করতে পারবেন না। এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে, আদার করে, বিচ্ছিন্ন করে আপনি একটা সমৃদ্ধ দেশ তো তৈরি করতে পারবেন না। সাদা জুব্বা পরিহিত শুভ্র সফেদ নিষ্পাপ মাদ্রাসার শিক্ষার্থীরা, তালবে এলেমরা 2013 সালে, 2021 সালে এবং 2024 সালেও গণ অভ্যুত্থানে তাদের যে সাদা জুব্বা রক্তে রঞ্জিত করার মাধ্যমে, লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিছে যে শহীদদের কাতারে সবাই সমান। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি দে, রশি লাগলে রশি নে, হাসিনা রে ফাঁসি দে। শাপলার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, শাপলার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 21-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, মাদ্রাসার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। চলো চলো চলো। যারা শহীদের রক্ত ভুলে শুধু নির্বাচনের অঙ্ক কষে, তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই 16 বছরের বোবা থাকার কথা। যারা পঙ্গু ভাইদের হাসপাতাল এড়িয়ে রাজপথে নাটক সাজায়, তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই যাবজ্জীবন গৃহবন্দী থাকার কথা। যারা শহীদ পরিবারকে ফেলে রেখে ক্ষমতার সিংহাসনে চোখ রাখে, তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই নিরাপদ স্থানে লুকিয়ে থাকার কথা। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়াবে, আমরা তাদের স্বপ্নকে করব দুঃস্বপ্ন, তাদের লালসাকে করব বিপজ্জনক, তাদের চাতুর্যকে করব পতনের কেতন, তাদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেব নিঃশব্দে, নির্ভয়ে, অবিচল প্রতিজ্ঞায়। সম্মানিত সুধী, এতক্ষণ যাদের সঙ্গীত শোনার জন্য অপেক্ষা করছেন, তীব্রভাবে প্রতীক্ষার প্রহর গুনছেন, সেই কলরব শিল্পীরা এখন মঞ্চে আসবে, ঠিক কিনা? আমরা একবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ পর্যায়ে চমৎকার সব নাশিদ পরিবেশন করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়া মহাদেশের অন্যতম সেরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীকে। মঞ্চে আসবেন কলরবের জনপ্রিয় শিল্পীরা। কলরবের পরিবেশনার পরপরই আজকে এই মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে কালচারাল সেলিব্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট আমাদের মঞ্চ নাটক। এক ঝাঁক তরুণ অভিনেতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অভিনয় টিমের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে অনুরোধ করা হয়েছে, আপনাদের কষ্ট হলে অবশ্যই নাটকটা উপভোগ করবেন। আমাদের শহীদদেরকে নিয়ে
পুরো জুলাই গণঅভ্যুত্থানকে তুলে আনা হয়েছে। আশা করছি প্রত্যেক উপস্থিতির হৃদয় ছুঁয়ে যাবে আমাদের সেই মঞ্চনাটক ৩৬শে জুলাই। পরিবেশিত হচ্ছে কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনা। ঠিক আছে, মাইকগুলো দিয়ে দেন। হ্যালো, মনিটর গুলো বাড়বে। হ্যাঁ, এটার হ্যালো 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 হ্যালো, আমরা একটু সামনে আসতে পারি। হ্যাঁ, হ্যালো, মনিটর গুলো কিছু পিছনে থাকো, কয়েকজন পিছনে থাকো। হ্যাঁ, যারা লিড করবে একটু সামনে থাকো। হ্যালো, হ্যালো 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 হ্যালো, এটা নাই, এটা একটু বাড়ান, এই মনিটরটা বাড়ান, জাস্ট নয়েজটা একটু কমায় মনিটরটা বাড়ান। হ্যালো, এটা আর একটু মনিটর বাড়বে। হ্যালো, আরো বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিপ্লবী ছাত্র ভাইয়েরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যে সময়টা আছে, আমরা আজকে প্রাণবন্ত একটা প্রোগ্রাম উপহার দিতে চাই। আলাদা করে অন্যান্য প্রোগ্রামে যেটা করি, যে আমাদের বিভিন্ন রকম ভেরিয়েশন পরিবেশনা থাকে, এক একজন এক একভাবে পরিবেশন করে। আজকে যেহেতু সময় কম, আমরা একসাথে আপনাদের পছন্দের সঙ্গীতগুলো গাইতে চাই। ঠিক আছে? একটু শুনতে চাই কোনটা কোনটা গাইবো। দিল্লি না ঢাকা, তাই তো? এটা গাইবো। আর কোনটা? হ্যাঁ, মনিটরটা কিন্তু পাচ্ছি না এখনো। ভাই কে আছে এখানে? ভাই মনিটরটা বাড়াতে হবে। হ্যালো হ্যালো, তুমি সাজাও তোমার দেশ, তুমি বাঁচাও তোমার জাতি। হ্যাঁ, আর কোনটা? হ্যাঁ, হ্যালো, ইঞ্চি ইঞ্চি মাটি হবে। আর কোনটা? হ্যাঁ, এতক্ষণ মুখ খুলতেছেন না, এখন একটু ধরাই দিলাম, সবাই সমানে একসাথে শুরু করলেন। যেভাবে বলছেন, এখন থেকে যদি ফজর পর্যন্ত গায়ে একটাও শেষ হবে না, ঠিক না? পছন্দের গুলো গাইতে চাই। আজকের আয়োজন থেকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আগামী দিনে কোন রকম স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। চলেন, মনিটরটা কিন্তু এখনো পাচ্ছি না ভাই, মনিটরের সাপোর্টটা পাচ্ছি না। এটা কি মেন ভোকাল? হ্যাঁ, এটা বাড়ান, মনিটরের ফোকাসটা তো পাইতে হবে, এটা পাচ্ছি না। হ্যালো, আরো বাড়বে। হ্যাঁ, সবগুলো হবে মেন ভোকাল, অন্তত 4টা রাখেন। হ্যালো হ্যালো, ওকে, আমরা শুরু করি। এটার আওয়াজটা একটু বাড়ান, একটু হালকা রিভার্ব দেন। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেকটা মোটামুটি ঠিক আছে। চলেন, চলো, দেরি করবো না। হ্যালো, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার
তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা तेरे ही नाम से तेरे ही नाम से हर इब्तिदा है तेरे ही नाम तक हर इंतहा है तेरे हमदो सना तेरे हमदो सना तेरे हमदो सना अल्हम्दुलिल्लाह के तू मेरे मोहम्मद का खुदा है मालिकुल मुल्क ला शरीक लहू वहदहु ला इलाहा इल्ला हू शम्स तबरेज गल खुदा तलबी खुशबू ला इलाहा इल्ला हू अल्लाहू 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 ये ज़मीं जब न थी ए जहां जब न था ये ज़मीं जब न थी ए जहां जब न था चांद सूरज न थे आसमां जब न था चांद सूरज न थे आसमां जब न था राज़ हक भी किसी पर आया जब न था राज़ हक भी किसी पर आया जब न था कुछ यहाँ जब न था कुछ यहाँ था मगर तू ही तू अल्लाहू 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 तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे रंग तेरे रंगे तेरे रंगे रंग 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 वाला रंगे रंगे या अल्लाहू या अल्लाहू या अल्लाहू अल्लाह या अल्लाहू या अल्लाहू या अल्लाहू अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहू अल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाहू अल्लाह अल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहू अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहू अल्लाह व तन्हा कौन है রবের নামটা সবাই একদম দিল থেকে আমরা আমাদের রবকে যতটুকু ভালোবাসি ততটুকু কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে মুখে উচ্চারণ করব ও তন্হা কौन है আর একটু জোরে ও তন্হা कौन है अल्लाह बादशाह वो कौन है अल्लाह मेहरबान वो कौन है क्या ऊंची शान है अल्लाह उसी की सब निशान है अल्लाहू अल्लाह सब दिलों की जान है अल्लाहू अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहू अल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाहू अल्लाह अल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहू अल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। ইশকে নবী সবার কণ্ঠ থেকে সাউন্ডের ভাই আমাদের সাথে কোনো শত্রুতা আছে নাকি? এই যে মনিটর একদম নাই, আমরা যে গাইবো আমাদের তো সাউন্ড লাগবে নাকি? আমাদের ইলিয়াস ভাই নাই? ইলিয়াস ভাই আপনি এনে বসে রয়েছেন কেন? সাউন্ডের কাছে যান। মনিটর এটা বাড়ান, আর একটু বাড়ান। হ্যাঁ একসাথে ইশকে নবী ইশকে নবী সবাই মিলে একসাথে গাইবো। ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী। এত কম আওয়াজ রাসূলের জন্য গাইলে কষ্ট লাগে নাকি? একটু মোহাব্বত ভালোবাসা উজাড় করে গাই। ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ শুরু ধরা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। প্রথমে বাম পাশ থেকে শুনবো, তারপর মাঝখানে, তারপর ডান পাশ। দেখবো কোন অডিয়েন্সের যারা উপস্থিত রয়েছেন আপনার কারা বেশি শক্তিশালী, পরীক্ষা হয়ে যাক। প্রস্তুত? বাম পাশ ইশকে নবী। আওয়াজ কি আরো বাড়বে না কমবে? আর একটু সুযোগ দিয়ে কি বলেন? ইশকে নবী। মাশাআল্লাহ। এবার ডান পাশ প্রস্তুত? সবাই আপনারা আমাদের এই নাশিদ গুলো পারেন, চলেন। ইশকে নবী। মাশাআল্লাহ। মাঝখানে ইশকে নবী। এবার একসাথে সবাই মিলে গাইবো ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। আরেকটু জোরে শুনতে চাই মারহাবা। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাইবো, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাইবো। প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা গুণ থাকতে দেহে মানব না আর কভু, এক ফোঁটা গুণ থাকতে দেহে মানব না আর কভু। দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু, দিল্লি না ঢাকা, ও দিল্লি না ঢাকা।
আমরা তো দেই না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। একটু গরম হইলো ঠিক না? এবার মনে হয় জাগরণী সঙ্গীতে হওয়া দরকার, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। চারিদিকে দুশ্মন ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল বীর জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সবাই দেশকে ভালোবাসি। হিন্দু মুসলমান থাক যত ব্যবধান, সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। শব্দ নরম মাটি, ঠান্ডা গরম জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। আর একটু জোরে আওয়াজ কি কমে গেল নাকি? একটু জোরে শুনতে চাই মারহাবা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামের কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। হ্যালো, অনুষ্ঠান চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আরো চলবে? শুকরিয়া জানাচ্ছি কলরব শিল্পী গোষ্ঠীকে। এশিয়া মহাদেশের অন্যতম সেরা সারা জাগানো শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠী আজকে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডেতে এসে এত চমৎকার পরিবেশনা দেওয়ার জন্য আমরা আজকে এই অত্র আয়োজনের পক্ষ থেকে ভাইদেরকে হৃদয়ের নিংড়ানো ভালোবাসা এবং অভিবাদন জ্ঞাপন করছি। আজকের অন্যতম
সবচেয়ে সেরা ব্যতিক্রমী পরিবেশনা এই মুহূর্তে আপনাদের সামনে পরিবেশিত হতে যাচ্ছে। মঞ্চ নাটক 36শে জুলাই পরিবেশিত হতে যাচ্ছে। মঞ্চ নাটক 36শে জুলাই পরিবেশন করবে, আমাদের স্টেজে পরিবেশন করার জন্য আসছেন এক ঝাঁক নাট্য অভিনেতা, তুরাগ শিল্পী গোষ্ঠী থেকে এক ঝাঁক অভিনেতা। তার আগে একটু পরিবেশটা ক্লিয়ার করে দিতে হবে। অনেক অভিনেতারা পিছন থেকে দৌড়ে আসবেন, স্টেজে উঠবেন, সেক্ষেত্রে একটু দুই পাশ একেবারে ক্লিয়ার করে দিতে হবে। দুই পাশ একেবারে পুরোদমে খালি থাকবে। আমি একটু স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বারবার বলেছিলাম যে সবার মানি ব্যাগ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সবাদের হৃদয় ছুঁয়ে যাবে এত চমৎকার একটি পরিবেশনা। আমি স্ক্রিপ্টটি দেখেছি, আপনাদের ইভেন্টের ভাইদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বারবার আজকের কালচারাল ইভেন্টের অন্যতম সেরা পরিবেশনা মঞ্চ নাটক 36শে জুলাই। আমাদের পুরো 36শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানকে, শহীদদের জীবনী, আমাদের যতগুলো গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানের, সবগুলোকে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত চমৎকার এবং হৃদয় নিংড়ানো ভাবে। আমরা আশা করছি। আমি বারবার বলেছিলাম মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখার জন্য। অলরেডি 3 জনের মোবাইল হারিয়ে গিয়েছে, কাজেই এখনো যাদের মোবাইল পকেটে আছে একটু হেফাজতে রাখবেন। এর মধ্যে হচ্ছে আমাদের মাদ্রাসার শহীদ যারা আছে, শহীদদের একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে ইভেন্ট টিমকে। শহীদের তালিকাটা উইদাউট সাউন্ড পিছনে একটু পরিবেশিত হতে থাকবে। এক পেজ করে শহীদের তালিকাটা ইভেন্টের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন, আরেকবার একটু শেষবারের মতো শহীদদের নামগুলো তালিকাটা একটু পরিবেশন করে দেবেন। নাট্য টিম সময় বেশি নেওয়া যাবে না, দ্রুত পরিবেশন করতে হবে। স্টেজও ফাঁকা হয়ে যাবে, ডায়াসটা নামায় ফেলতে হবে। ইভেন্টের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ডায়াস নামায় ফেলতে হবে। স্টেজ পুরো ফাঁকা থাকবে। স্টেজে আমরা কেউ থাকবো না, ইভেন্ট উপস্থাপকও। স্টেজ পুরো ফাঁকা থাকবে। বাকি যেই লাইটগুলো আছে সেই লাইটগুলো যদি বন্ধ করার জন্য সেন্ট্রাল কোনো সুইচ থাকে একটু বন্ধ করে দেবেন। অডিয়েন্সরা অন্ধকারে থাকবে, শুধু ফোকাস হবে স্টেজে। সাইডের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো বন্ধ হবে, শুধু স্টেজে ফোকাস হবে। আমরা উপস্থাপক সহ যারা আছে সবাই স্টেজ ছেড়ে দেব। ডায়াসটা নামায় ফেলতে হবে। ইভেন্টের ভাই প্লিজ। হ্যালো হ্যালো জমিনে জায়গা হবে না। ধরতেছো মুসল্লিদেরকে ধরে জেলে ঢুকাচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের দৈত্য অপমাননা করবার জন্য। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে জায়গা হবে না। মুসলিম জনপদগুলোতে যেই যুবকরা আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য, অথবা মুসলমানদের যেই যুবকগুলো আজকে লেনিন মাওসেতুং এর সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য নেতা নেত্রীদের পিছনে যারা তাদের যৌবনের এই শক্তি ব্যয় করছে, তারা যৌবনের উত্তাল তরঙ্গের এই রক্তকে যারা কারো ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য আর কারো ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে যারা আজকে আমার জনপদগুলোতে মুসলিম জনপদ যুবকরা আজকে মিসইউজড হচ্ছে,
সেই মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই। কোন নেতার নেত্রীর গোলামি নয়, কোন ব্যক্তির পূজা নয়। হে মুসলিম যুবকরা, আরেকবার তোরা জেগে ওঠ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয়ী করবার জন্য। এই নরক বিকাশ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোন সন্ত্রাসীর কোন তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে পড়ে হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখবো, আর সেটা আমরা সহ্য করবো? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। সব মাইক্রোফোনে হাই কোয়ালিটি। হ্যালো হ্যাঁ ঠিক, হ্যালো হ্যালো। একটু এই সাইডে আসেন, মাইক্রোফোনের এই পাশে আসেন একটু ভাই। হ্যালো হ্যাঁ ঠিক, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো 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 হ্যালো। এটা তেইশটা বানাম তো, এটা হ্যালো 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 দাঁড়া, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন স্টেজে সবগুলো অন থাকবে, নাটক চলাকালীন সময় সবগুলো অন থাকবে 70% সাউন্ডে। হ্যালো 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 ভাই স্টেজের দুই পাশে যে লাইট আছে লাইটগুলো বন্ধ করে দেই। স্টেজের দুই পাশে যে লাইটগুলো আছে লাইটগুলো বন্ধ করে দেই। হ্যালো হ্যালো হ্যালো। এটা কত নাম্বার? এটা হ্যালো হ্যালো বসির ভাই। হ্যালো 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 ওকে। স্মোকটা এখন বন্ধ রাখেন, বললে দেন। স্মোকটা এখন বন্ধ রাখেন, হিট করেন। হ্যালো 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 আচ্ছা এইটা, এই মাইক্রোফোনটা মাস্টার। হ্যাঁ এই মাইক্রোফোনটা মাস্টার।
যে ইতিমধ্যে আমাদের হ্যালো নাটকের যতগুলো জায়গা ক্লিয়ার করা দরকার ছিল স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় দুই পাশ ওকে করা হয়েছে। আমাদের অভিনেতারাও রেডি আছেন, আমাদের সাউন্ড সিস্টেম ওকে আছে। স্টেজের পিছনে দুইটা এলইডি লাইট জ্বলছে, যদি এটা ক্লোজ করা যায় ক্লোজ করে দেবেন। এখনই পরিবেশ হতে যাচ্ছে আজকের এই ঐতিহাসিক আয়োজনের অন্যতম ব্যতিক্রমধর্মী উৎসব ৩৬শে জুলাই মঞ্চ নাটক। নিয়ে আসছেন তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। All stand by. All stand by. Okay. Second wings. Okay. Ready? হ্যালো All stand by. সবাই রেডি? স্মোক হবে, স্মোক হবে। স্মোক হবে। যে জীবন শাহাদাতে উদিত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদিত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ সাই, যে পথে শহীদ মুগ্ধ সাই, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। আমি আবু সাইদ, আমি এবং আমার বন্ধুরা আপনাদেরই সন্তান। জীবন দিয়েছি জুলাই গণ অভ্যুত্থানে। আজ আপনাদের বলবো 2024 সালের জুলাই অভ্যুত্থানের গল্প। তখন জেনজি নামে একটা জেনারেশন ছিল, দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর। কিছু পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে নিয়েই পড়ে থাকতো সারাদিন। কেউ কেউ আবার ডুবে থাকতো মোবাইল গেমসে। তাদের উপর আরেক নেশার নাম ছিল রিলস দেখা। কে কি দেখে আর দেখতে দেখতে কোথায় জেগে পড়ে তা বলা মুশকিল। কি রে, এইটা দেখ, এইটা দেখ। এটা দেখ, এটা দেখ। এইটা 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 এটা দেখ, এটা দেখ। উঠ উঠ উঠ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, আয় আয় আয়, এটা দেখ। আর এর বাইরে রাত জেগে দূরের কারোর সাথে কথা বলাই ছিল অনেকের মূল কাজ। হ্যালো জানেমান, হ্যাঁ না? ওকে, হ্যানার মা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন?
হ্যানা কোথায়? কি হ্যানার বিয়ে হয়ে গেছে? ওরে না, আমি বিশ্বাস করি না। আপনারা কষ্ট পাবেন না, আমার আরো অপশন আছে না। হ্যালো সুইটি, কেমন আছো? আরে আর বলো না, এই মাত্রই হচ্ছে হ্যানার বিয়ে হয়ে গেল, আমি বিধবা হয়ে গেছি। এখন আর তোমার আর আমার কথা বলতে কোনো সমস্যা হবে না। আরে জান, দুষ্টুমি করে না। এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎই একদিন ডাক আসে কোটা আন্দোলনে। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা। মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন, নোংরা এবং মিথ্যা কথা বলতো সারাদিন। খুনি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন, নোংরা এবং মিথ্যা কথা বলতো সারাদিন। খুনি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন, নোংরা এবং মিথ্যা কথা বলতো সারাদিন। আরে কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আপা। কেমন আছেন আপনারা? ভালো। কি অবস্থা, ভালো আছো? জি আপা। এই সবাই কি পূর্বাচল ফ্ল্যাটটা পেয়েছো? না না আপা। কি বলছো, পাইনি কেন? পাইছে আপা, স্বপ্নে খাচ্চর খাই 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 করে। আসতে বলো, সবাই তো শুনে ফেলবে। সমস্যা নেই সমস্যা নেই, পেয়ে যাবে, দিয়ে দেবো, কিন্তু ওরা কিন্তু আমারই লোক। আপা, আমার একটি প্রশ্ন ছিল। বলো। দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে যে এত মানুষ মারা গেল, এটা নিয়ে আপনি কি বলবেন? দাঁড়াও দাঁড়াও, কি বললে? মানুষ মারা গেল? সত্যি কথা বলতে গেলে কারোর মৃত্যুর কথা শুনলে আমার কি যে আনন্দ লাগে। সরি সরি সরি, আসলে আমি বলতে চেয়েছিলাম কারোর মৃত্যুর কথা শুনলে আমার ভিতর বেদনার অনুভূতি প্রকাশ পায়, আর বারবার শুধু মনে হয় ওরা আমার বাবাকে মেরেছে, ওরা আমার মাকে মেরেছে, ওরা আমার ছোট ভাই রাসেলকে মেরে ফেলেছে। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, আমার থেকে ভালো কে জানে। কাঁদো বাঙালি কাঁদো। ম্যাডাম, আমার প্রশ্নটা। আচ্ছা যাই হোক, বাদ দাও। আরে প্রবাস, কেমন আছো? আপা ভালো। আপা, আমার একটা প্রশ্ন ছিল। কেন নয়? আপা, ধরে নেন একটা সরকারি চাকরির পরীক্ষায় রাজাকারের সন্তান যেমন মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান সমান মেধাবী, এক্ষেত্রে আপনি আপা চাকরিটা কাকে দেবেন? দাঁড়াও, কি বললে তুমি? আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2011 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটার নামে আমার লীগের ছেলেপেলেদেরকে চাকরিতে ঢোকাতাম, সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, ও তা আমার থেকে ভালো কে জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। আপা, আমার প্রশ্নটা ছিল, আপনি এখন চাকরিটা কাকে দেবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো সেসব ওই রাজাকারের বাচ্চার চাকরি পাবে? না 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 না, আমাদেরকে রাজাকার বললো। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার
স্বৈরাচার স্বৈরাচার কোটা না মেধা 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 কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার বাংলা কি তোর বাপ দাদার কোথায় কোথায় বাংলা ছাড় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা চালাচ্ছে। এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমি সারা দেশের সকল বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ মাদ্রাসায় আগামীকাল থেকে তীব্র আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছি। কোটা না মেধা 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 কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার বাংলা কি তোর বাপ দাদার কোথায় কোথায় বাংলা ছাড়। হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠতে থাকে চায়ের কাপেও। কেউ কেউ এই আন্দোলনের স্বপ্ন দেখেন স্বৈরাচার পতনের, আবার কেউ কেউ বলতে থাকে এত বড় বড় রাজনৈতিক দল 16 বছরে কিছু করতে পারেনি, আর এই বাচ্চারা কি করবে। সারা দেশে যখন টান টান উত্তেজনা, তখন সরকারি টিভিতে দেখাচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, নওগাঁতে হয়েছে বাতাবি লেবুর বাম্পার ফলন। এই বাম্পার ফলনের টাকা দিয়ে বাংলাদেশ কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুমিল্লাতে হয়েছে লাল টুকটুকে টকটকে কচি টমেটোর বাম্পার ফলন। দুঃখিত দর্শক মন্ডলী, আসলে টিভি কেউ বন্ধ করে নাই, ইন্টারনেটের মতো টিভি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। এই সাময়িক সমস্যার জন্য কেউ দুঃখিত নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের বুদুম বুদুম খেলার খবর নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান বলেছেন এবারের বিশ্বকাপ তিনি আনতে না পারলেও পরবর্তী ফুটবল বিশ্বকাপ কিন্তু তিনি এনে ছাড়বেন। সোর্স চালাই দেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। সাপোর্ট দিলে কিন্তু সাপোর্ট পাবেন। পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। কেউ বুক পেতে দেয়, কেউ বা আবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। পানি লাগবে কেন পানি? পানি লাগবে কেন? পানি লাগবে কেন পানি? পানি লাগবে কেন পানি? পানি লাগবে কেন পানি? পানি লাগবে কেন পানি? পানি লাগবে পানি? পানি লাগবে কেন পানি? ছোট সোনা ছাদে যেও না, আকাশে জুজো আছে,
ও গো ছোট সোনা ছাদে যেও না, আকাশে জুজু আছে। ও গো ছোট সোনা ছাদে যেও না, আকাশে জুজু আছে। এই আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলনের শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। প্রাইভেটের ছাত্ররা যখন পেরে উঠছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা, সমর্থন দেয় সকল রাজনৈতিক গ্রুপ, নেমে আসতে থাকে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা, একে একে পালাতে থাকে লেজ গুটিয়ে। এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক, কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয়? গণভবনে না গিয়ে ছাত্ররা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে, শত কণ্ঠে গেয়ে ওঠে দেশপ্রেমের গান। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন কিভাবে সারা দেশে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা দেখিয়েছে তাতে এটাই প্রমাণ হয় এই স্বৈরাচারের এই দেশের প্রতি, জনগণের প্রতি, ছাত্রদের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই 8 দফা 9 দফা তো হলো, এবার কয় দফা? এক দফা, এক দফা, এক দাবি, স্বৈরাচারের পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি। আজ থেকে সারা দেশ জুড়ে এই স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। এক দফা এক দাবি, স্বৈরাচারের পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি। এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে, পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরেই আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার দিকে। এই রাত যেন এক ইতিহাসের সাক্ষী, স্বপ্ন তরুণ চোখগুলোতে নেই ঘুম। একদিকে যেমন আতঙ্ক, তেমনি আরেকদিকে এক নতুন শুভেচ্ছাদিকের অপেক্ষা। জেগে উঠতে থাকে সরকারি গুজব সমাজ। এই পোস্ট কর, সমস্যা হবে। কালকে ঢাকায় আসিস, 7 মিনিটে ক্লিয়ার করে দেব। সহমত 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 ভাই। এই আরে ভাই দেখিস, সেনাবাহিনী কিন্তু গুলি করবো, যে কোনো সময় গুলি করতে পারে। সহমত সহমত ভাই। কালকে পিস্তল রামদা যে যেটা পাবি সবকিছু নিয়ে বাইরে পড়বি, সামনে যেটা পাবি একবারে খালাস করে দিবি। ঠিক কইছেন। হ্যাঁ 10টা হুঞ্জা 20টা গুঞ্জা, আন্দোলন একেবারে ঠান্ডা। ঠিক ভাই, ঠিক ঠিক। 5 আগস্ট রাত শেষে শুভেচ্ছাদিত হয়, কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের শুভেচ্ছাদিক কিনা। বেলা গড়িয়ে 10টা 11টা। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা,
কিছু মানুষ উকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ। এক একজনের মনে এক এক রকম আতঙ্ক। এত রাজনৈতিক বিভেদের মাঝে কেউ কাউকে ধোঁকা দিবে না তো? জীবনের শঙ্কা নিয়ে ধর্মীয় বিভেদকে পাশে রেখে আসবে কি সবাই? কওমি আলিয়া মত পার্থক্য ভুলে নামবে কি আলেম সমাজ? আমরা যাব, কেউ যাক না যাক আমরা মাঠে নামবো। আজ হয় বিজয় আর না হয় মৃত্যু। এই দেশটা তো আমাদের একার নয়, এই দেশটা তো আমাদের সকলের। আজকে মাঠে নামলে কবে মাঠে নামবেন? আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহু আকবার! চলো রে চলো! আগুন জ্বালো! চলো রে চলো! আগুন জ্বালো! স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! স্বৈরাচারের গদিতে নারে তাকবীর! আল্লাহু আকবার! বিদায় দেন, বিদায় দেন গো ও জনগণ, বিদায় দেন আমারে, আমার জনগণ। মাইরেন নাই স্বামী গো ও জনগণ, মাইরেন নাই আমারে রে, আমার জনগণ। পালাইছে রে পালাইছে! স্বৈরাচার পালাইছে! স্বৈরাচার পালাইছে! পালাইছে রে পালাইছে! পালাইছে রে পালাইছে! স্বৈরাচার পালাইছে! পালাইছে রে পালাইছে! স্বৈরাচার পালাইছে! এই মুহূর্তে খবর এলো স্বৈরাচার গদি চলো! স্বৈরাচার পালিয়ে গেল! এই মুহূর্তে খবর এলো পালাইছে রে পালাইছে! স্বৈরাচার পালাইছে! স্বৈরাচার পালাইছে! এই মুহূর্তে পালাইছে! যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ সাঈদ, যে পথে শহীদ মুগ্ধ সাঈদ, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। আমরা তো জীবন দিলাম, আপনাদের হাতে রইল দেশ গড়ার দায়িত্ব। যেহেতু স্বৈরাচার নাই, আশা করি এদেশে আর কোনোদিন চাঁদাবাজি, দুর্নীতি, খুনাখুনি হবে না। 24 গণ অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে করবেন স্বপ্নের বাংলাদেশ। আর যদি তা করতে ব্যর্থ হন, আমাদের লাশেরা আপনাদের কখনো ক্ষমা করবে না। শহীদের রক্ত লালই হয়, হোক তা 71 কিংবা 24। আমাদের সত্যিকারের স্বাধীনতার জন্য যারা যুগ যুগ ধরে জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি রইল
বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। কেমন লাগলো? হ্যালো হ্যালো, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে একটু হাত জোড় করে অনুরোধ করব, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের মাদ্রাসা ছাত্র হিসেবে আমরা একটা সিম্বল রাখতে চাই। আমরা প্রোগ্রাম শুরু করেছি কোরআন তেলাওয়াত দিয়ে, আমরা দোয়া ও মোনাজাত দিয়ে শেষ করতে চাই। আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, পুরো সময়টা যেহেতু ছিলেন অন্তত মোনাজাতে অংশগ্রহণ করবেন, মোনাজাত পরিচালনা করবেন আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান। তার আগে আমাদের সম্মানিত এডিশনাল সেক্রেটারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সাইফুল স্যারকেও একই সাথে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জ্ঞাতার্থে এবং মোনাজাতে অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরু থেকেই জনাব মিনহাস ভাই এবং ইলিয়াস হাসান ভাই ও আমি আব্দুল হান্নান উপস্থাপনায় ছিলাম। আমাদের কথায় কাজে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আয়োজিত মাদ্রাসা রেসিডেন্স ডে উপলক্ষে এই ঐতিহাসিক গোলাপবাগ মাঠে একটা পরিশীলিত এবং পরিপাটি অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন। সকল শ্রেণী পেশার মানুষ আজকে সহযোগিতা করেছেন বলেই এত সুন্দর একটি চমৎকার অনুষ্ঠান সম্ভব হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বৃন্দ এবং এই মাঠের কর্মকর্তা বৃন্দ যারা ছিলেন, সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং মূল আকর্ষণ ছিল অত্র এলাকার মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ভাইরা। সকলের ঐকান্তিক সহযোগিতায় আপনারা এই অনুষ্ঠান উপভোগ করলেন। আপনাদের এই অনুষ্ঠানের শেষে আরেকটি প্রোগ্রাম ছিল ড্রোন শো। সেই ড্রোন শোটি আগামীকাল মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে একটি ড্রোন শো হওয়ার জন্য শেষ হওয়ার পরে 12 ঘন্টার মতো সময় লাগে সেই ড্রোনকে চার্জ দিয়ে নতুনভাবে আবার সেই ড্রোন শো পরিচালনার জন্য। ফলে এখানকার এই প্রোগ্রাম করে গিয়ে সেই চাইনিজ যারা টিম আসছে তারা বলেছেন যে তাহলে মানিক মিয়া এভিনিউতে যে বড় প্রোগ্রামটি হবে, জাতীয় প্রোগ্রাম হবে, রাষ্ট্রীয় প্রোগ্রাম হবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন, সেই প্রোগ্রামের কিছুটা ছন্দচ্যুত হবে। এই কারণে আজকের এই প্রোগ্রামটি তারা রাখতে পারেননি, এজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। আপনারা সকলেই মানিক মিয়া এভিনিউতে আমন্ত্রিত, আপনারা সেই ড্রোন শোটি সেখানে উপভোগ করবেন। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও স্বনির্বন্ধ কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি। আপনাদের অনেকের নাম হয়তো বলতে পারিনি, সকলেই আমাদের কাছে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হলেন। প্রত্যেকের আমরা কাছে